আচ্ছা, যাই হোক, তোমরা এই কয়েকজনই রেগুলার প্রায় ক্লাস করো, তোমাদেরকে ধন্যবাদ। তো তোমাদের সাথে আমার যথারীতি প্রতিদিনের মতোই আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আর আমি তো জানোই, নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের ঢাকা উইমেন কলেজে। আর তোমাদের সাথে আমার যে কোর্সটা নিয়ে ক্লাস, সেটা হচ্ছে আন্তর্জাতিক ব্যবসায়, কোড হচ্ছে যেটার 312603। তো লেনদেনের ভারসাম্য মনে হয় গত দিনে পড়িয়েছিলাম। আজকে বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে একটু পড়াতে চাচ্ছি। লেনদেনের মিরন আক্তার যেটা, ও তো ভালো জানে। মনোয়ারা, মনোয়ারা। জি ম্যাম। হ্যাঁ, গত দিনে কোন অধ্যায়ের ক্লাস নিছিলাম? বৈশ্বিক ব্যবসায় কৌশল। হ্যাঁ, বৈশ্বিক বাণিজ্য কৌশল বা ব্যবসায়িক কৌশল সম্পর্কে বিস্তারিত পড়িয়েছি। তখন মনোয়ারা বললো যে এর আগে আগে যেটা বিশ্ব বাণিজ্য সংস্থা, সেটা সম্পর্কে আমাদের একটু জানার ছিল নাকি। জি ম্যাম। হ্যাঁ, তাহলে আজকে বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে একটু বলবো। যদিও তোমরাও জানো এগুলা, তোমরা আরো ভালো করে জানতে পারবা অনলাইন থেকে। আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে দিচ্ছি টুকটাক যতটুকু পারি। তো বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে কোশ্চেন যদি আসে, হয়তো তোমাদের ক গ্রুপে তোমার বিশ্ব বাণিজ্য সংস্থার তোমার পূর্ণরূপ কি, বিশ্ব বাণিজ্য সংস্থা কি, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায়, এগুলো সম্পর্কে আসে স্বাভাবিকভাবে। আর বিস্তারিত যদি বড় কোশ্চেন আসে গ্রুপে, তাহলে সেটার জন্য তোমাদের অ্যান্সার দিতে পারবে তোমরা ইজিলি। তো বিশ্ব বাণিজ্য সংস্থাটা কি মূলত, যেটাকে হচ্ছে আমরা সংক্ষেপে বলতেছি WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতির প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। অর্থাৎ এর যে বিভিন্ন সদস্য রয়েছে বিশ্বব্যাপী, এই বাণিজ্য সংস্থার মাধ্যমে কি হয়, তোমার হচ্ছে এদের মধ্যে যে মতবিরোধ রয়েছে সেটাকে তোমার কি করতে পারে, এই সম্মতি বা হচ্ছে একটা নির্দিষ্ট মতের মধ্যে হয়ে পরিচালনা করতে পারে। তারপরে চলে আসো, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে। আর বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এগুলো একেবারে প্রাইমারি কিছু ধারণা, বিশ্ব বাণিজ্য সংস্থা কি, কোথায় অবস্থিত এবং কত সালে প্রতিষ্ঠিত। তাহলে 3টা কোশ্চেন গেল। বিশ্ব বাণিজ্য সংস্থা হচ্ছে কি, যে আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন ও সদস্য রাষ্ট্র পক্ষসমূহের মধ্যকার মত পার্থক্য দূর করে। আর এটার সদর দপ্তর হচ্ছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। আর এটি কত সালে প্রতিষ্ঠিত? 1995 সালে প্রতিষ্ঠিত। এবার আসো, এখানে আরেকটা স্লাইড, দুইটা স্লাইড খুলে এটাকে ভালো হতো। বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে বিস্তারিত যে আলোচনাগুলা একবার একটু পড়ি তোমাদের, তাহলে হয়তো কিছুটা যদি কাজে আসে। যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মূলত 1947 সালের বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের অভিন্ন নীতিমালা তৈরির উদ্দেশ্যে প্রণীত। আমরা যেমন সংজ্ঞাতেও পড়লাম যে নীতিমালা প্রণয়ন এবং মতবিরোধ দূর করে। তাহলে দেখো, অভিন্ন নীতিমালা অর্থাৎ সবারই মতামত থাকবে এক, সেই উদ্দেশ্যেই কি হয়, এটা প্রণীত হয়। শুল্ক বাণিজ্য বিষয়ক সাধারণ অঙ্গীকার, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ এন্ড ট্রেড, এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে GATT, গেট। হ্যাঁ, এর প্রতিস্থাপিত একটি সংস্থা। জেনেভা ভিত্তিক এই সংস্থাটি 1995 সালে কি হয়, প্রতিষ্ঠিত হয়। 1947 সালে কিন্তু কি হয়, এটার তোমার একটা প্রাথমিক চিন্তা ভাবনা শুরু হয় আর কি। হ্যাঁ, গেট হচ্ছে 1947 সালের, গেটের মাধ্যমে এটার চিন্তা ভাবনাটা আসে। তো 95 সালে প্রতিষ্ঠিত। এটি বহু পাক্ষিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী হিসাবে কাজ করে, যার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 164টি দেশ। বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য কতটি দেশ? 164টি দেশ। বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাতা রাষ্ট্র সদস্য হিসাবে ভূমিকা রাখছে। বাংলাদেশ হচ্ছে সংস্থাটার প্রতিষ্ঠা সদস্য হিসাবে কি করছে, ভূমিকা রাখছে। এই সংস্থার অধীনে সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা পর্যালোচনার ভিত্তিতে বিশ্ব বাণিজ্যিক নীতিমালা নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা ও লেনদেনে বহু পাক্ষিক বা দ্বিপাক্ষিক কোনো বিরোধ সৃষ্টি হলে এর মাধ্যমে মীমাংসা ও নিষ্পত্তি হয়।
ঠিক আছে, কোন ধরনের আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করতে গেলে কয়েকটা পক্ষের মধ্যে কি হলে কোন ধরনের তোমার বিরোধ সৃষ্টি হলে এই বিরোধের কি করে মীমাংসা ও নিষ্পত্তি করে এই সংস্থা। ডাব্লিউটিও 1994 সালের এপ্রিল মাসে মরক্কোর রাজধানীতে কি করে, মরক্কোর রাজধানীতে হচ্ছে রাজধানীর বাণিজ্য শহর মারাকেশে অনুষ্ঠিত উরুগুয়ে রাউন্ডের অফিসিয়াল সর্বশেষ সিদ্ধান্তে সংস্থার উদ্দেশ্যাবলী সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। এর মূল উদ্দেশ্য অবাধ বাণিজ্য প্রবাহ অর্থাৎ বাণিজ্য চালু রাখা, হ্যাঁ, আর এক্ষেত্রে সমর্থন দেওয়া অর্থাৎ বাণিজ্যের স্বাধীনতা দৃশ্যমান সব প্রতিবন্ধকতা দূর করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। ব্যক্তি, কোম্পানি, সরকারি পর্যায়ে বিশ্বজুড়ে বাণিজ্যিক যে নিয়ম নীতি তার মধ্যে সচেতনতা সৃষ্টি, আশ্বাস এবং নীতিমালার আকস্মিক যেন পরিবর্তন না ঘটে। যে তুমি এক দেশ থেকে অন্য দেশে পণ্য আনয়ন করতেছো বা রপ্তানি করছো, ওই টাইমটাতেই দেখা গেল একটা নীতিমালার চেঞ্জ আসছে, এরকম যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা প্রণয়ন করে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার অন্যভাবে বলা যায় এই সংস্থার উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ, সুনির্দিষ্ট, স্থিতিশীল নীতিমালা হ্যাঁ প্রণয়ন করা। আর ডাব্লিউটি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো বাণিজ্যিক নীতিমালা বিষয়ক আলোচনার জন্য একটি ফোরামের আয়োজন করা। ডাব্লিউটিএ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি করা। সংস্থা কর্তৃক সম্পাদিত বিভিন্ন সহায়ক চুক্তি ও নীতিমালার প্রায় ব্যাখ্যার প্রয়োজন পড়ে। তো এগুলার কি থাকবে, আইনগত যেহেতু স্বীকৃত প্রতিষ্ঠান দ্বারা এগুলা হয়ে থাকে এর ব্যাখ্যা দেওয়া যায়। তো বিশ্ব বাণিজ্য সংস্থার ভূতপূর্ব মানে এর আগে যেটা নাম ছিল গেট বিভিন্ন সময় বিভিন্ন চুক্তি সম্পাদন করছে। সিদ্ধান্ত পরিষদের সংখ্যা হচ্ছে প্রায় 60টি। নিম্নে চুক্তির ধরনগুলো দেওয়া হলো। চুক্তির ধরনগুলা কি কি, ব্যবসায় ও তাহলে কি কি চুক্তিগুলা, ব্যবসা ও শুল্ক সংশ্লিষ্ট চুক্তি, নিরাপত্তা ভিত্তিক চুক্তি, কৃষি ভিত্তিক চুক্তি, পণ্য নিষ্কাশন সংক্রান্ত চুক্তি, পোশাক শিল্প ভিত্তিক চুক্তি, তারপরে হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্যের কারিগরি প্রতিবন্ধকতা বিষয়ক চুক্তি, ব্যবসায়িক বিনিয়োগ পরিমাপ সংক্রান্ত চুক্তি, ধারা 6 বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয়ের প্রতিরোধের এর প্রয়োগ চুক্তি, আর এর প্রয়োগ চুক্তির জাহাজীকরণ পূর্বে প্রদর্শন বিষয়ক চুক্তি, মৌলবিধির উপর চুক্তি এবং আমদানির লাইসেন্স প্রক্রিয়ার উপর চুক্তি, সমকারী বা ভর্তুকি ভিত্তিক চুক্তি, তারপর হচ্ছে পরিষেবামূলক চুক্তি, আরো কি কি আছে বুদ্ধিভিত্তিক, দ্যাট মিন্স কপিরাইট ও প্যাটেন্ট, এগুলা অর্থাৎ তোমার কোনো লেখা, চলচ্চিত্র, চিত্রকর্ম এগুলার সংক্রান্ত যে চুক্তি, বিরোধে নিষ্পত্তির প্রশাসনিক বিধি প্রক্রিয়া সমঝোতা চুক্তি, বিশ্ব অর্থনৈতিক কর্মকৌশল প্রণয়ন বিষয়ক বৃহত্তর সম্মেলন চুক্তি, আর কি হতে পারে ব্যবসায়িক বিবিধ পর্যালোচনা প্রক্রিয়া, বহুপাক্ষিক ব্যবসায়িক চুক্তি, তারপরে সিভিল এয়ারক্রাফট বিষয়ক বাণিজ্যিক চুক্তি, সরকারি আয় সংক্রান্ত বাণিজ্যিক চুক্তি, আন্তর্জাতিক দুগ্ধ চুক্তি এবং গবাদি পশুর মাংস চুক্তি। এইগুলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যকার বিভিন্ন চুক্তি। তারপরে আসো বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে আর কি রয়েছে, আরো কিছু ব্যাখ্যা এখানে রয়েছে। 1995 সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর ডাব্লিউটিও এর মূল লক্ষ্য হচ্ছে কি, এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে আরেকটি সংস্থা যে ডাব্লিউটি সম্পর্কে যদিও এর পরে আরো বিস্তারিত রয়েছে। সমঝোতার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের জন্য যথাসম্ভব ভারসাম্যমূলক বিধিবিধান তৈরি করা হয়, আর এর মাধ্যমে বাণিজ্যের পথে যে অন্তরায় বা বাধাগুলো রয়েছে, শুল্ক অশুল্ক বাধা, যে 2001 সালে কাতার রাজধানী দোহায় সম্মেলনে দেশগুলো দোহার উন্নয়ন এড্রা যে গ্রহণ করে যে ব্যবসায়িক কার্যক্রমে ইয়ের জন্য তোমার সম্প্রসারণের জন্য। আর এই ক্ষেত্রে একমত হয়েছিল কিসের ভিত্তিতে, কৃষি বাণিজ্যে ভর্তুকি এবং শিল্প পণ্যে আমদানি শুল্ক হারে কমানোর জন্য তোমার কি হয় যে দোহার চুক্তিতে সকলেই সম্মত হয়। আর এরপরে চলে আসো বিশ্ব বাণিজ্য সংস্থার সাংগঠনিক কাঠামো ও কার্যাবলী। বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠার পর থেকে অর্পিত দায়িত্বাবলী সম্পাদনের জন্য কমিশনের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারিত হয়। বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন 1992 এর 5-1 নং ধারা অনুসারে
একজন চেয়ারম্যান অনূর্ধ্ব 3 জন সদস্য সমন্বয়ে কমিটি গঠিত হয়। এছাড়া কমিশনের 4 জন যুগ্ম প্রধান, 1 জন সচিব ও বিভিন্ন স্তরের 30 জন কর্মকর্তা সহ মোট 39 জন প্রথম শ্রেণীর কর্মকর্তা, 43 জন তৃতীয় শ্রেণীর, 33 জন চতুর্থ শ্রেণীর কর্মচারী মঞ্জুরিকৃত পদে রয়েছে। সংশ্লিষ্ট আইনের শর্ত অনুসারে কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং কমিশনের সচিব সরকার কর্তৃক নিযুক্ত হন। আর কমিশনের নিয়োগ বিধি অনুযায়ী যুগ্ম প্রধান ও উপপ্রধান পর্যায়ে 50% পদে সরকারি প্রেষণে কর্মকর্তা নিয়োগ হয়ে থাকে। আর হলো বাকিটা কিসের মাধ্যমে হয়? কমিশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী সরাসরি পদোন্নতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। আর যেহেতু কার্যাবলীগুলোর মধ্যে আছে কি কি? বাংলাদেশ ট্যারিফ কমিশন প্রতিষ্ঠাকালে প্রণীত 1994 সনের 43 নং আইনের 7 ধারা মোতাবেক সরকারি পরামর্শ প্রদান। দ্যাট মিনস এক নাম্বার কার্যক্রম হচ্ছে কি? সরকারি পরামর্শ প্রদান। 2 নাম্বার হচ্ছে দেশীয় শিল্প স্বার্থ রক্ষা। আমাদের যে দেশীয় শিল্প রয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে আমরা এগুলাকে কি করতে পারি? স্বার্থ রক্ষা করতে পারি। কমিশনের দেশীয় শিল্পের স্বার্থ রক্ষা ও সংরক্ষণে সংক্রান্ত কার্যক্রমের আওতায় যৌক্তিক শুল্ক কাঠামো বজায় রাখার নীতি অনুসরণ করা হয়। সাধারণত প্রাথমিক কাঁচামালের জন্য নিম্নতম শুল্ক হার এবং মাধ্যমিক পণ্য সামগ্রীর জন্য অপেক্ষাকৃত উচ্চ অথবা অভিন্ন শুল্ক হার সকল এবং সম্পূর্ণায়িত পণ্যের ক্ষেত্রে, অর্থাৎ যে পণ্যগুলা পূর্ণ প্রস্তুতকৃত, যেমন তোমার হলো আমাদের পাট শিল্পটা, পাট শুধু কাঁচা পাটও হতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে কাঁচামাল। শুধু পাট যদি আমরা রপ্তানি করি, আর পাট দ্বারা প্রস্তুতকৃত ধরো যে রশি, সেটা হচ্ছে কি অর্ধ প্রস্তুতকৃত। আর যদি রশি দ্বারা কোনো ধরনের ব্যাগ বা তোমার হচ্ছে তলে আমরা প্রোডাকশন করি এবং সেটাকে বাণিজ্য বা রপ্তানি করার চেষ্টা করি, সেটা হচ্ছে পূর্ণ বা সম্পূর্ণায়িত পণ্য। তাহলে মাধ্যমিক পণ্যে আরোপিত শুল্কের হারের চেয়ে কি হয়? বেশি শুল্ক হার আরোপ হয়, অর্থাৎ বেশি শুল্ক ধরা হয়। আর এই শিল্পের উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা, প্রাসঙ্গিক তথ্য, বিচার বিশ্লেষণ সহ মাত্রা নির্ধারণ করা হয়। দেশীয় শিল্প রক্ষার্থে পণ্যের উৎপাদন ব্যয়, উৎপাদনশীলতা এবং বিভিন্ন তথ্যাদি বিচার বিশ্লেষণ করে ব্যয় নির্ধারণ করা হয়। আর 3 নাম্বার হচ্ছে শিল্প সম্পদ উৎপাদনে প্রতিযোগিতায় উৎসাহ প্রদান, তারপরে শিল্প সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ। দেখো সাধারণত দেশীয় উৎপাদনের অনুকূলে 30 থেকে 50% হচ্ছে কার্যকর হয়। কোনটা? শিল্প সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ হয়। কেন? যে ধর্মীয়, স্বাস্থ্যগত, পরিবেশগত, নিরাপত্তাজনিত কারণ অনুসরণ করে আমদানি নিষেধাজ্ঞা যে গুলা রয়েছে এগুলা জেনে যদি বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে কাজ করা যায় তাহলে 30 থেকে 50% মতো কার্যকরী হয়। তারপরে দেশীয় পণ্য রপ্তানির উন্নয়ন, অর্থাৎ রপ্তানি বাড়ানো যায়। আমাদের দেশীয় পণ্য যদি ভোগ্য ব্যবহারের পরে কি হয়? উদ্বৃত্ত থেকে যায়। তারপর 6 নম্বরে হচ্ছে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশে বিদেশে দেশীয় শিল্প সম্পদের উন্নয়ন। এটার মধ্যে আবার ক খ দিয়ে লিখছে দ্বিপাক্ষিক, যেটা কত হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটা কি? কোন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কোনো কোনো ক্ষেত্রে সুবিধা চাওয়া যাবে সে ব্যাপারে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অনুরোধ ক্রমে কমিশন তথ্য উপাত্ত বিশ্লেষণ পূর্বক সুপারিশ প্রণয়ন করে। যেমন আমাদের গার্মেন্টস শিল্পের পণ্য কিন্তু অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে বাজারে টিকে আছে। কেন? যে এটা নির্দিষ্ট পরিমাণে কি পায়? তোমার সুবিধা পায়, যে অন্যান্য দেশের তুলনায় চায়নার তুলনায় আমাদের দেশে ওখানে প্রায়োরিটি বেশি দেওয়া হয় আমাদের পণ্যটাকে, যার কারণে কি হয় যে আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশে আমাদের পণ্যগুলা কি হচ্ছে? বিক্রি হচ্ছে। তারপর আঞ্চলিক বাণিজ্য চুক্তি, যেমন সাপটা, নাপটা, তারপরে এফটিএ, হ্যাঁ, বা এসএপিটিএ যেটাই বলো, সাপটা, এপিটিএ, তারপরে বিমস্টেক, তারপরে জি8 হবে, জি8 এটা, হ্যাঁ, ডি8 আসছে, জি8 হবে। আর হচ্ছে এখানে কি ওআইসি এর সদস্য। এইসব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ট্যারিফ কমিশন ফোকাস পয়েন্ট হিসেবে কাজ করে। বাংলাদেশ ট্যারিফ কমিশন যেটা রয়েছে
এসব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রগণ্য হিসাবে কাজ করানো হয়। তারপরে বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য রাষ্ট্র হিসাবে উক্ত সংস্থার বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের কার্যকরী অংশগ্রহণ এবং স্বল্প উন্নত দেশসমূহের প্রতিনিধি হিসাবে চলমান বাণিজ্য আলোচনা করা হয়। সুতরাং এগুলো হচ্ছে বোঝা যাচ্ছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে থাকার কারণে কি হয়, যে এক্সট্রা যে সুবিধাগুলা পায় সেটাকে বোঝানো হচ্ছে। আর 7 নাম্বার যে কার্যক্রম রয়েছে সেটা হচ্ছে কি ডাম্পিং ও বিদেশি পণ্যের আমদানি ও বিক্রয়ের ব্যাপারে অসাধু পন্থা প্রতিরোধকল্পে পদক্ষেপ গ্রহণ। তারপর ডাম্পিং বা অ্যান্টি ডাম্পিংটা কি, সেটা কতে হচ্ছে ডাম্পিং, কতে হলো কাউন্টার বেইলিং, আর গতে হচ্ছে সেফগার্ড। তাহলে কি কি জিনিসগুলা এটার আন্ডারে ডাম্পিং ও বিদেশি পণ্য আমদানি ও বিক্রয়ের ব্যাপারে অসাধু পন্থা প্রতিরোধকল্পে পদক্ষেপ গ্রহণ করে কে, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। এ সংক্রান্ত চুক্তি অনুযায়ী কোন দেশে উৎপাদিত পণ্য দেশের স্বাভাবিক মূল্য অপেক্ষা কম মূল্যে বাংলাদেশে রপ্তানি করা হলে সেই পণ্য বাংলাদেশে ডাম্পিং করা হয়েছে বলে গণ্য করা হয়। ঠিক আছে। কি বললো, চুক্তি অনুযায়ী কোন দেশে উৎপাদিত পণ্য দেশের স্বাভাবিক মূল্য অপেক্ষা কি কম মূল্যে বাংলাদেশে রপ্তানি করা হলে সেই পণ্য বাংলাদেশে ডাম্পিং করা হয়েছে বলে গণ্য করা হয়। কমিশন বিধি মোতাবেক ডাম্পিংকৃত পণ্য শনাক্তকরণ, শুল্কায়ন এবং ডাম্পিং বিরোধী শুল্ক আদায় ও স্বার্থহানি নিরূপণ করা হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে দেশের উদ্বৃত্ত অনেক বেশি হয়ে গেছে ওই দেশে উৎপাদিত পণ্যটাকে যদি বাংলাদেশে ওই দেশের তুলনায়ও কম মূল্যে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, দ্যাট মিনস এখানে বাংলাদেশের কথা বলা হয়েছে, তাহলে বাংলাদেশে তারা পণ্যটা কি করলো, ডাম্পিং করলো। আর এই ডাম্পিংটা কারণে এখানে কি হবে, ওই পণ্যটা শুল্কের আওতায় পড়বে না, তারপরে হচ্ছে পণ্যটা শনাক্তকরণ হবে এবং এটার শুল্ক আদায়ের ক্ষেত্রেও কি থাকবে, তোমার বললামই শুল্ক আদায় হবে না বা শুল্কবিহীন ভাবে এটা কি করতে পারবে, ঢুকাইতে পারবে। আর কাউন্টার বেইলিং হচ্ছে কি, অনেক দেশে তাদের নিজস্ব শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে শিল্প পণ্যে বিভিন্ন ধরনের ভর্তুকি প্রদান করে থাকে। যেমন আমাদের দেশে কিন্তু কি যে শিল্পের জন্য 4টি জোনে আমাদের দেশকে 7টি জোনে ভাগ করা হয়েছে। যেমন তুমি রংপুর জোনে যদি তোমার কোনো একটা শিল্প প্রতিষ্ঠা করো, এটা কিন্তু সরকারের কাছ থেকে ভর্তুকি পাবে সবার আগে, আবার হচ্ছে ট্যাক্স ফ্রি। সরকার ওকে হচ্ছে প্রায় একটা নির্দিষ্ট বছর পর্যন্ত ওকে কি করে, ওর কাছ থেকে ট্যাক্স নিবে না যতদিন পর্যন্ত না সে প্রতিষ্ঠানটা বেনিফিটেড না হবে। মানে এরকম প্রত্যন্ত অঞ্চলগুলাতে, যেগুলাতে মঙ্গা অঞ্চল, রংপুর একটা মঙ্গা পীড়িত অঞ্চল, সেখানে যদি কেউ শিল্প স্থাপন করে তাকে সরকার ভর্তুকি প্রদান করে, পাশাপাশি হচ্ছে শুল্ক ফ্রি করে দেয়। হ্যাঁ, যা বাংলাদেশের বাজারে প্রবেশ করলে বিভিন্ন স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ধরনের অসম প্রতিযোগিতা হতে স্থানীয় শিল্পকে রক্ষার উদ্দেশ্যে বিধি মোতাবেক ভর্তুকি প্রাপ্ত পণ্য শনাক্তকরণ, শুল্কায়ন এবং এগুলোর ক্ষেত্রে শুল্ক বেশি হবে যদি বাইরে থেকে এই ধরনের পণ্য আসে আমাদের দেশের জন্য, ব্যবসায়ের জন্য হুমকি স্বরূপ হলে এদের ক্ষেত্রে অনেক বেশি শুল্ক দিয়ে এরা দেশে পণ্য আনতে পারবে। আচ্ছা, তারপরে সেফগার্ড, কোন পণ্য আমদানির পরিমাণ যদি অপ্রত্যাশিত হারে বৃদ্ধি পায় তবে তা দেশীয় অনুরূপ পণ্য উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানের স্বার্থহানি অথবা স্বার্থহানির হুমকির কারণ হতে পারে। সেক্ষেত্রে দেশীয় উৎপাদনকারীদের ক্ষতি বা লোকসানের হাত থেকে রক্ষা করতে সাময়িক সংরক্ষণ ব্যবস্থা হিসাবে সরকারি সেফগার্ড মেজার্স গ্রহণ বা সেফগার্ড শুল্ক আরোপ করে থাকে। আচ্ছা, তাহলে এখান থেকে WTO তো তাহলে তোমরা এই অধ্যায় থেকে মূলত হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, তো বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে আরো একটু তোমরা বিস্তারিত তোমাদের বইতে, আমি এগুলা কিন্তু একটু ইয়ে থেকেই করে নিছি, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে আর একটু তোমরা নিজে থেকে দেখে পড়ে নিও। এগুলা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে খুব বেশি দরকার, যেমন টুম্পা জব করছে বা অন্যান্যরা নেক্সট টাইম জব করবা। হ্যাঁ, তাহলে এখান থেকে ব্রেটন উডস সিস্টেমটা কি, ব্রেটন উডস সিস্টেমের বৈশিষ্ট্য, বাণিজ্য সংস্থা কি, বাণিজ্য সংস্থার
কার্যাবলীগুলা আর হচ্ছে তোমার এটার পাশাপাশি এখানে চলে আসতেছে তোমার WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আর একটা হচ্ছে তোমার গেট, GATT, গেট গেট সম্পর্কে বিস্তারিত একটু জেনে রাখবা। আর বার্ড কি জানো কিনা তোমরা? বার্ড, BIRD এটা কি জানো? এটার সাথে সাথে একটু IMF সম্পর্কে একটু জানতে হবে। IMF, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার আইডিবি সম্পর্কে একটু জানতে হবে, ADB সম্পর্কে একটু জানতে হবে, লিখে রাখো তাইলে। আর একটা হচ্ছে পেগিং পদ্ধতি কি, পেগিং পদ্ধতি কি এটা একটু জেনে নিবা বা পড়ে নিবা। তারপরে একটু বলে রাখছি আমি পেগিং পদ্ধতিটা কি। পেগিংটা তো করালাম মনে হয়। আচ্ছা, পেগিং হলো এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার স্থির যে পদ্ধতিটা, যে বাণিজ্য করতে গেলে তোমার মুদ্রার বিনিময় হার নির্ধারণ করতে হবে। মুদ্রার বিনিময় হারের যে পদ্ধতিটা সেটাকে বলা হচ্ছে পেগিং। কোন দেশ অন্য দেশের মুদ্রার সাথে এই দেশে যে দেশের মুদ্রার পেগিং করে তা নির্ভর করে ওই বিদেশি মুদ্রার চাহিদা ও যোগানের উপর। বিভিন্ন দেশে তাদের মুদ্রার পেগিং করার জন্য বিভিন্ন মুদ্রায় এটাকে রূপান্তর করে, যেমন ডলার, পাউন্ড, স্টাইলিং ইত্যাদি। বাংলাদেশে টাকায় বর্তমান ডলারের সাথে সম্পর্কিত এরকে মানে ডলারে তুমি কত টাকার বিপরীতে $1 পাচ্ছ, এই যে নির্ধারণ করাটা এটাকেই বলা হচ্ছে কি পেগিং। বা তোমার হচ্ছে এটার আরেক নাম হচ্ছে বিনিময় হার। কেমন? বিনিময় হার। আর ADB তো হলো এশিয়ান উন্নয়ন ব্যাংক, এটা সম্পর্কে জানো, তারপরে একটু জেনে নিবা। এরপরে হচ্ছে তোমার IFCটা কি? IFCর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, ওই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এগুলা কি এক একটা সংস্থা। IMF এর ফুল মিনিং কি? ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। হ্যাঁ, এগুলা সম্পর্কে যেমন ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের কৌশলগুলা কি কি, ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড কি করে, এর তোমার তহবিল থেকে কি হচ্ছে, কি কি কাজগুলা করে, বিশেষ ঋণ প্রদান করে, তারপরে তোমার একটা দেশের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করে, পরিবেশ সুরক্ষা করে, তাৎক্ষণিক আর্থিক সুবিধা প্রদান করে এবং সুদ মকুব করার মাধ্যমে কি করে, ওই যে তোমার মূলধনকে গঠনের সহযোগিতা করে, আর বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন ও পরামর্শ প্রদান করে থাকে। ঠিক আছে, তো এগুলো তোমরা একটু দেখবা আর কি। হ্যাঁ, এই অধ্যায়ে অতটা ধরো ইয়ের জন্য ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও তোমাদের ব্যক্তিগতভাবে জানা থাকা উচিত, যার জন্য ম্যাম বিভিন্ন সালে তো দেখলাম এইখান থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, তা তো আসবেই, আসছেই তো। হ্যাঁ, তা এই বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে তোমাদের মোটামুটি ক্লিয়ার তো নাকি? জি ম্যাম। হ্যাঁ, আর তাছাড়া তো ভিডিও আবার ইউটিউবে পাবাই। হ্যাঁ, তো ওখান থেকেও আবার একটু দেখে নিও যদি দেখা লাগে যে বিশ্ব বাণিজ্য সংস্থা কি, বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী এবং বিশ্ব বাণিজ্য সংস্থার যে অঙ্গ সংগঠন গুলা রয়েছে, সোজা কথা যে WOT, হ্যাঁ, এর অঙ্গ সংস্থান গুলা যেগুলা IMF, ADB, তারপরে হচ্ছে তোমার আরো কি বললাম, তোমার IFC। হ্যাঁ, IFC, তারপরে হচ্ছে আরো SDR আছে। হ্যাঁ, এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত, পেগিং সিস্টেম, এগুলো সম্পর্কে আরেকটু আরো আরো আছে তোমার, যে সাপটা নাপটা এগুলো তো বললাম না। হ্যাঁ, তো এগুলো সম্পর্কে একটু একটু তোমরা আরেকটু নিজেরা বই থেকে দেখে দেখে রিডিং করবা, তাহলেই মোটামুটি এই অধ্যায়ের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের তো অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমাদেরও এখন নোটিশ হয় নাই, অ্যাসাইনমেন্ট তোমাদেরকে আমরা প্রশ্ন আকারে তৈরি করে দিব। ঠিক আছে মনোয়ারা? জি ম্যাম। জি ম্যাম। অ্যাসাইনমেন্টের জন্য গত ক্লাসে চাইছিলা। হ্যাঁ, তো অ্যাসাইনমেন্ট আমরা তুমি যে অধ্যায় পর্যন্ত পড়াচ্ছি তোমরা নিজেরা নিজেদের কাছে যে রাইটারের বই আছে দেখে আরেকটু ক্লিয়ার হও। আর অ্যাসাইনমেন্টের বিষয়টা আমরা প্রশ্ন আকারে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে দিব, প্রশ্ন দিব আর কি। ঠিক আছে, ওই প্রশ্নটা সলভ গুলা তোমরা করে তোমরা সেগুলো আবার কলেজে জমা দিয়ে যাবা। আর ওইটার সাথে বলছিল যে সর্বশেষ বেতনের রিসিপ্টটা দিতে হবে আর কি, 5 তারিখের মধ্যে যে বেতন প্রোভাইড করবা বেতনের রিসিপ্টটা দিতে বলছে।
ঠিক আছে? তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবা আর একটু একটু স্টাডি করো। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। কেমন?